হ্যালো এভরিওয়ান, ওরিয়েন্টেশন ক্লাসে সকলকে স্বাগতম। ওরিয়েন্টেশন ক্লাস শুরু করার আগে আমরা দুটা লেসন শিখব। একটা হচ্ছে টাইমস আপ, ভ্যালুজ ডাউন। এটার মানে হচ্ছে সময়ের সাথে সাথে আমাদের যে কোনো কিছুর ভ্যালু কমতে থাকে, যেটা একটা মানুষ যত বয়স বাড়ে তার ভ্যালু ডাউন হতে থাকে। আমরা যদি একটা মোবাইল, একটা অ্যাসেট কিনি, এটার ভার্সন আপগ্রেড হতে থাকে, এটার দাম কমতে থাকে। সময়ের সাথে সাথে সব কিছুই ভ্যালু ডাউন হতে থাকে। এটা হচ্ছে একটা লেসন। দুইটা জিনিস এক্সেপ্ট টু থিংস, একটা হচ্ছে ইনফরমেশন অ্যান্ড স্কিল অ্যান্ড স্মার্টনেস। সময়ের সাথে সাথে এই দুইটা জিনিস সব সময় আপগ্রেডেড হতে থাকে এবং এই দুইটা জিনিসের ভ্যালু কখনো কমে না। দেখুন, আমরা যখন কোনো একটা বড় কিছু শুরু করতে যাই তখন সবসময় আমাদের মাথায় কি থিঙ্কিং আসে যে আমরা একজন এক্সপিরিয়েন্স কাউকে খুঁজতেছি বা একজন স্কিল কাউকে, সেটা যে কোনো জবের জন্য হোক, যে কোনো কাজের জন্য হোক। ইভেন যখন আপনি ডিসিশন নেন যে আপনি কোথাও গাইডলাইন নেবেন বা কোচিং নেবেন, তো আপনি র্যান্ডম কোনো পার্সনকে ধরেন? অবশ্যই না। আপনি চান যে এই এডুকেশন, রিলেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, কাস্টমাইজেশন, এই রিলেটেড যার এক্সপিরিয়েন্স আছে এমন কাউকে হায়ার করতে বা এমন কারোর সাথে কথা বলতে। তো এই জন্য আমি সবসময় বলি লেসন ওয়ানে, যেটা হচ্ছে টাইমস অফ ভ্যালুজ ডাউন। শুধু দুই জায়গায় সেটা হয় না, একটা হচ্ছে স্মার্টনেস, একটা হচ্ছে ইনফরমেশন অ্যান্ড স্কিল। বেসিক্যালি অনেকে আছেন, দেখবেন যে আমাদের থেকে বয়স অনেক বড়, বাট দোজ গাইস ইজ ভেরি স্মার্ট। তাদের অনেক নলেজ আছে এবং তাদের সাথে কথা বললে আপনি বুঝবেন। তো ইটস নট অ্যাবাউট দ্য নাম্বার অফ এজ। সেকেন্ড হচ্ছে লেসন টু। লেসন টুতে যেটা হচ্ছে এক্সকিউজেস ইকুয়াল টু ফেইলার। আপনি যদি কোনো একটা ডিসিশন নেন যে আপনি কিছু করবেন, সেটা যে কোনো কিছু হতে পারে। যেমন আমি ওরিয়েন্টেশনের জন্য কথা বলতেছি কি নিয়ে, পোস্ট গ্রাজুয়েশন। আমরা ডক্টরস, আমরা পোস্ট গ্রাজুয়েশনের কথা বলতেছি। তো সেই পার্সপেক্টিভে যদি আমি কথা বলি, এইখানে আপনি যত এক্সকিউজ দিবেন আপনার ফেইলিওর ইকুয়াল হয়ে যাবে। যেমন ধরেন আপনি একটা টার্গেট, একটা ফোকাস নিছেন, এখন আপনি বিভিন্ন এক্সকিউজ, আই ওয়াজ টু টায়ার্ড, না আজকে ফ্রাইডে, আজকে ঘুমাবো, আজকে এটা করবো সেটা করবো, দ্যাটস নট গোনা ওয়ার্ক। মানে এইটা চলবে না। এইটার জন্য একটা ফোকাস অ্যান্ড ডেডিকেশন লাগে, কারণ এই জিনিসটা অনেক স্পেশাল। আমি বলতে 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 যেটা চাই, ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যান্ড কিছু অ্যাচিভমেন্ট, এইগুলা সবার কাছে থাকে না। ওই আইফোন, বিভিন্ন ধরনের দামি গেজেট, টাকা পয়সা অনেকের কাছে থাকতে পারে, বাট ইন্টেলেকচুয়াল প্রপার্টি সবার কাছে থাকে না। ইন্টেলিজেন্স, স্মার্টনেস বা নলেজ পার্সন, এই জিনিসগুলো পৃথিবীর শুরু থেকে আলাদা ছিল, এখনো আলাদা। যতই আপগ্রেড হোক এদের মূল্য অন্য লেভেলে থাকে সবসময়। তো এইসব জায়গায় যেটা হয় যে আপনি এগুলো আর্ন করতে গেলে কোনো এক্সকিউজ দিয়ে লাভ নেই, কোনো কিছুর সাথে এক্সকিউজ করা যাবে না, আপনাকে এগুলো বাদ দিতে হবে। এখন আসেন ক্রোনোলজি আফটার বিডিএস। এখানে আমি একটা ক্রোনোলজি দেখিয়েছি। বেসিক্যালি যেটা হয়, আমাদের খুবই কমন জিনিস, আমরা বিডিএস পাস করি, ইন্টার্নি করি, এরপর একটা পিজিডি হ্যান্ডস অন করি, এরপর আমরা চেম্বার শুরু করি, এরপর একটা গ্রেট ডিপ্রেশন আসে। এখন এখানে একটা কোশ্চেন আসছে এমন যে এই পাথওয়েটাতে বা এই ক্রোনোলজিতে কোনো সমস্যা আছে কিনা? কোনো সমস্যা নেই, একদম পারফেক্ট। এই ক্রোনোলজি আমরা ম্যাক্সিমামই ফলো করি এবং এইটাতে যেটা হয় যে আপনার আর্নিং, রেসপেক্ট, এই জায়গাগুলা বা সোশিও ইকোনমিক স্ট্যাটাসে আপনি অ্যাডাপ্ট হবেন এবং বেশ ভালোভাবে আপনার জীবন চলবে। কিন্তু আপনি একটা সময় পরে গ্রেট ডিপ্রেশনে পড়বেন। গ্রেট ডিপ্রেশনে কেন পড়বেন ভাই? কেউ তো ডিপ্রেস না। বেসিক্যালি আপনি যদি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অ্যানালাইসিস করেন, দেখে মনে হবে কেউ ডিপ্রেস না। কিন্তু আমি 6 বছর ধরে এই আমার প্রফেশনে শুধু প্র্যাকটিস না, নলেজ, পড়ানো এবং বিভিন্ন লেভেলের ডেন্টাল সার্জনদের সাথে কথা বলেছি। তাদের ভিতরে একটা গ্রেট ডিপ্রেশন টার্ম আসছে। যদি আপনি দেখেন আমাদের পেরিফেরি বা আমাদের ঢাকা বা চিটাগাং বাদে বাকি এরিয়াগুলোতে ডেন্টিস্ট্রি এখনও খুব অ্যাডভান্স লেভেলে ডেভেলপ না। রিসেন্টলি শুরু হয়েছে, বিভিন্ন জায়গায় হ্যান্ডস অন হচ্ছে, নলেজ স্কিল শেয়ার হচ্ছে, দ্যাটস এ গুড থিং। কিন্তু এরপরেও দেখবেন ওই পার্সপেক্টিভে তারা অনেকটাই ডিপ্রেসড। গ্রেট ডিপ্রেস মানে একটা রেগুলার রুটিনের মধ্যে পড়ে যায়। চেম্বার ইজ এ রেগুলার রুটিন জব। একটা মানুষ এটার পরে টাকা পয়সা আর্নিং থাকতেছে, সবই থাকতেছে, বাট গ্রেট ডিপ্রেশন তার ভিতরে যাচ্ছে। কেন এই গ্রেট ডিপ্রেশন যাচ্ছে? এটার মেইন ফল্ট সে না। দ্য হিউম্যান ডিজাইন ফর হোয়াট, একটা কোশ্চেন আছে, মানুষ কিসের জন্য ডিজাইন হয়েছে? মেইন জিনিস হচ্ছে কয়েকটা জিনিস। একটা হচ্ছে মানুষ এক্সপ্লোর করবে, লার্নিং, উইজডম, স্কিল, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড এনজয়িং, এই কয়েকটা জিনিস থাকবে। কিন্তু যদি আপনি ওই ক্রোনোলজিতে যান, দেখবেন কিছুদিন পরে এক্সপ্লোরিং করার কিছু নাই, লার্নিং এর কিছু নাই, খুবই রুটিন বোরিং জব, টাকা পয়সা আসতেছে, স্কিলড আপনি হয়ে যাচ্ছেন, উইজডম একটা পর্যায়ে আটকায় যাচ্ছে, আন্ডারস্ট্যান্ডিং আর এনজয়িং, এই দুটো জিনিস খুবই ডাউনগ্রেড লাইনে চলে যায়। একটা সময় পরে আপনি তখন খুব জিনিসগুলো আন্ডারস্ট্যান্ড নিতে চান না, কোনো জিনিসে এনজয়মেন্ট থাকে না। প্রথম দিকে আমাদের একটা এনজয়মেন্ট থাকে,
Welcome to orientation class for new postgraduate গ্র্যাজুয়েশন অ্যাডমিশন ব্যাচ। আমরা এই একটা ব্যাচের শুরুতে একটা ওরিয়েন্টেশন ক্লাস করি এবং সেইখানে আমরা কোনো মোটিভেশন না, আমরা রিয়েলিটি অ্যান্ড ফ্যাক্ট চেক নিয়ে কথা বলি। যেমন আমরা দুটো লেসন নিয়ে কথা বলেছি, জাস্ট সেম। ওকে, আমরা এখন দেখি কি আসছে। দেখেন এখানে একটা চারা লাগানো হচ্ছে, গাছটা সামনে বড় হবে। এটার একটা এই ছবির একটা থিম পার্সপেক্টিভ কি হতে পারে, হোয়েন শুড প্রিপারেশন স্টার্ট, আমরা কখন পোস্ট গ্র্যাজুয়েশনের প্রিপারেশন নিব। তো আমার পার্সপেক্টিভে আমি কোনো স্টাডি বলতেছি না, আমার একটা সার্ভে আছে, আমি পাইলট সার্ভে করছি, স্টাডি না। তো সেখানে একটা জিনিস আসছে, দ্য মোস্ট স্মুথ ট্রানজিশন ডেন্টাল সার্জন ইন মাই ভিউ। তো আমি এটা আমার টার্মে বলি, যেমন একজন বিডিএস শেষ করে ইন্টার্ন করে, এরপরে পোস্ট গ্র্যাজুয়েশন অ্যান্ড পিজিটি, যেটা আমরা খুঁজি পিজিটি ট্রেনিং, দ্যাটস এ ভেরি গুড ট্রেনিং। আমরা অনেক সময় ইন্টার্নে 1 বছরে এনাফ টাইম পাই না সব পেশেন্ট হ্যান্ডেল করার জন্য, এটা একটা সমস্যা। তো এইখানে যেটা হয় যে এই পিজিটির সময় পোস্ট গ্র্যাজুয়েশন পড়া আর পিজিটির সময় কাজ করা, দুটো একটা কোলাবোরেশন, ভেরি গুড কোলাবোরেশন। আপনি সকালে ক্লিনিক্যাল কাজ করতেছেন, রেস্ট অফ দ্য টাইম আপনি পড়াশোনা করতেছেন, দুটার মধ্যে ম্যাচ করতেছেন, থিঙ্ক করতেছেন। এটা আপনাকে খুব একটা স্মার্ট ক্লিনিশিয়ান বানায়। কিন্তু এখানে একটা প্রবলেম আসে এই 4th স্টেজ, বিসিএস এবং জব। কারণ আপনি যখন এই স্টেজে আসেন তখন আপনি ছেলে বা মেয়ে যেটি হন, আপনার উপরে সোশ্যাল অনেক প্রেশার আসে, কারো জবের প্রেশার, কারো বিয়ের প্রেশার, কেরিয়ার, কি কেউ বিদেশে যাবেন নাকি, বিভিন্ন ধরনের অপশন আপনার সামনে থাকে, লাইফ অনেকগুলো অপরচুনিটি দেয়, আপনাকে একটা পিক করতে হয়। তো এটা ভেরি চ্যালেঞ্জিং টাইম। এই টাইমের ভিতরে এই জায়গাটা হচ্ছে একটু কন্ট্রোভার্সিয়াল আছে। কেউ কেউ বলে যে ইন্টার্নের পরে কেউ বিসিএস জয়েন করতে চায়, কেউ আবার হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েশন আসতে চায়। তো এই দুই পাথের ভিতরে বিসিএসটা আমি 4th স্টেজে কেন রাখছি তার একটা লজিক্যাল কারণ আছে। প্রথম কথা হচ্ছে বিসিএস এর জবের স্ট্রাকচার স্টিল আমাদের দেশে মানে কনফিগার না। আপনাকে জেনারেল সবার সাথে ফাইট করতে হয়, প্রিলি রিটেন এক্সাম সব মিলে 3 বছর পর একটা রেজাল্ট আসে। চাকরি পাইতে পাইতে 4 বছর, ইভেন 5 বছরও দেখা গেছে এটা। তো আমি ধরে নিচ্ছি একটা বিসিএস জব আপনার খুব ফাস্ট যদি প্রসেসে যায় 2.5 বছরের নিচে হয় না, এবং এর ভিতরে কোনো একটা স্টেজ আপনি ফেলিয়ার হলে আবার প্রথম থেকে শুরু। তো আপনি যদি ট্রাই করেন এবং সেটা করার পর ধরেন 4 বছর পর আপনি যদি রেজাল্ট 0 আসে, দ্যাটস ভেরি ডিভাস্টেটিং রেজাল্ট আপনার জন্য। কারণ আপনি আপনার লাইফের মোস্ট ভ্যালুয়েবল 4 বছর এটার পিছনে দৌড়ালেন। পোস্ট গ্র্যাজুয়েশনের একটা ব্যাপার কি, এটার ডিউরেশন খুবই শর্ট। বছরে 2টা এফসিপিএস পরীক্ষা, ডিপ্লোমা আর রেসিডেন্সি দিয়ে 4টা পরীক্ষা হয়, মানে 4 বার সুযোগ পাওয়া যায়। স্মুথ ট্রানজিশন, আপনি যদি 8 মাস পড়াশোনা করেন, ডাই হার্ড ট্রাই করেন, সিলেবাসটা কমপ্লিট হয়ে যায়, এরপর আপনি পরীক্ষা দিতে দিতে যে কোনো একটাতে না একটাতে আপনার চান্স হবে। মজার ব্যাপার হলো এই 4টা যে পোস্ট গ্র্যাজুয়েশন পরীক্ষা হয় সবকটাতেই আপনাকে অনারিয়াম দেওয়া হবে। দ্যাট মিনস ইউ গোয়িং টু বি পে ফর দ্যাট। আপনার একটা আর্নিং সাইকেল শুরু হয়ে গেল। বিসিএস এর এই জব হওয়ার পর আপনি জয়েন করবেন, এরপর আপনার হবে, বাট বিসিএস ইজ পার্মানেন্ট, এটা আমাদের মাথায় রাখতে হবে যে। তো এই দুইটার ভিতরে একটা এখানে একটা ট্রানজিশন পিরিয়ড আছে, বাট আমি সব থেকে স্মুথ ট্রানজিশন দেখি কি বিডিএস ইন্টার্ন, এরপরে পোস্ট গ্র্যাজুয়েশন তাড়াতাড়ি শেষ করে ফেলা। ইন্টার্নের সময় থেকে পোস্ট গ্র্যাজুয়েশন পড়া সব থেকে বেস্ট আমি মনে করি। এই সময় পড়ে ফেললে এটা পড়া শেষ হয়ে গেল। পিজিটি থেকে আপনি বিসিএস এর জন্য পড়া শুরু করলেন, বাই দিস টাইম পোস্ট গ্র্যাজুয়েশনের পরীক্ষা দেওয়া শুরু করেন, এরপর কোর্সে আসেন। এছাড়াও যদি যখন আপনি বিসিএস করবেনই তখন আপনার পেরিফেরিতে পোস্টিং হবে, এরপরে নিয়ম হয়েছে যে 3 বছর গ্রামে থাকতে হবে। তো তখনও আপনাকে এই ওখান থেকে আসার জন্য কি এমএস এর জন্য আসতে হবে ডেপুটেশন নিয়ে, সেটাও আসতেই হবে পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য, না হলে প্রমোশন আটকে যাবে। এরপরে মাস্টার শেষ করবেন, প্রমোশন হবে, আপনি ক্লিনিক্যাল প্র্যাকটিস করবেন, দেন একটা সময় পর আমরা পিওরলি প্র্যাকটিসে চলে যাব। যেমন রিটায়ারমেন্ট করার পরে আমাদের অবশ্য রিটায়ারমেন্ট নাই, আমরা সবসময় প্র্যাকটিসে চলে যাই। তো দ্যাটস এ স্মুথ ট্রানজিশন। আমি এটা কেন বুঝাইলাম, কারণ সামনে এই ওরিয়েন্টেশন ক্লাসটা সকল লেভেলের মানুষই দেখে। তো আমরা আসলে বেনিফিট কি, আমরা পোস্ট গ্র্যাজুয়েশন কেন করবো, বেসিক্যালি 3টা জিনিস। একটা হচ্ছে রেসপেক্ট। আপনি যখনই কোনো সেমিনার সিম্পোজিয়ামে যান বা আপনার এলাকায় যখন কোনো ওষুধ কোম্পানি একটা গ্যাদারিং করে, সেখানে দেখবেন যে জেনারেল বিডিএস এবং যারা ডিগ্রি করা তাদের ভিতরে একটা পার্সপেক্টিভ, মানে এইটা জিনিসটা হচ্ছে কি ক্লাসিফিকেশন, এটা ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় অ্যাকসেপ্টেড, এটা আপনি ভাঙতে পারবেন না। মানে নিয়মটা এরকমভাবেই তৈরি হয়েছে। ইকুয়ালিটির ব্যাপার এখানে আসলে খাটে না। আমরা অনেকে অন্য অন্য পার্সপেক্টিভে চিন্তা করি ইকুয়ালিটির ব্যাপার, কিন্তু সেটা এখানে আসে না, এখানে একটা ক্লাসিফিকেশন হয়। তো আপনি যদি পোস্ট গ্র্যাজুয়েট হন বা পোস্ট গ্র্যাজুয়েশনে থাকেন, আপনার আলাদা একটা রেসপেক্ট থাকে, সবাই আপনার কাছে আসে, জানতে চায় বিষয়গুলো, আপনার হেল্প সিক করে, মানুষের প্রয়োজন হয়, আপনি মানুষের প্রয়োজনে পরিণত হন। সেকেন্ড হলো আর্নিং, থার্ড হচ্ছে এলিগেন্স অ্যান্ড এক্সেলেন্স। দেখেন আমাদের বর্তমান সময়ে ডেন্টাল সোসাইটি বলেন বা আমাদের কমিউনিটি বলেন, এখানে খুব জোর 10-12 জন এমন আছে ডেন্টাল স্টার,
এবং এদের ম্যাক্সিমামই পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি করা। ওকে, লেটস টক অ্যাবাউট নেক্সট স্লাইড। হোয়াট চেঞ্জ পোস্ট গ্র্যাজুয়েট এডুকেশন ব্রিং ইউ ইন? আপনার এই যে আমি যে বললাম যে পোস্ট গ্র্যাজুয়েশন করবেন, করলে আপনার আসলে কি চেঞ্জ হবে? যে চেঞ্জ হবে দেখেন, এখানে একটা সিম্পল জিনিস, এখানে একটা বাল্ব এবং বাল্বের ভিতরে ছোট্ট একটা বনসাই আছে, বাট এই বনসাইটা একটু ইউনিক। কেন ইউনিক? এর চারিপাশে বিভিন্ন কালার রিফ্লেক্ট করতেছে। দ্যাট মিনস এই সিম্পল জিনিস একটা এলিগেন্সে পরিণত হয়ে গেছে। তো আমরা বেসিক্যালি এমন না যে সবাই আগে থেকেই সবকিছু জানি, সবকিছু পারি। আমরা আসলে ধীরে ধীরে শিখি। ধীরে ধীরে যখন শিখি তখন আমাদের ভিতরে সফটনেস, এলিগেন্স, মানে স্কিল, এই জিনিসগুলো আসতে থাকে। অ্যারোগ্যান্স একটু আসে, ওটা আমি বলেই ফেলছিলাম। আসলে অ্যারোগ্যান্স অনেকের মধ্যে আসে, সেটা আমি এখানে আলোচনা করব না। নেক্সট, আসলে কি ফ্যাক্টর কি কি আছে যে হ্যাঁ আমি কনভিন্স করলাম আপনাকে যে আপনি পোস্ট গ্র্যাজুয়েশন করেন, তাহলে আপনার জন্য তিনটা জিনিস লাগবে। একটা হচ্ছে রেগুলারিটি, সেকেন্ড হচ্ছে আস্কিং কোশ্চেন, আপনাকে কোশ্চেন করতে হবে যে এটা কেন হলো, কি হলো, আমি বুঝলাম না কেন, বা বোঝার চেষ্টা করতে হবে। এটার জন্য এখানে বুঝি নাই, তাহলে আবার আমি করি, রিসাইকেলিং করতে হবে ব্রেনকে, নিজেকে কাজ করতে হবে। টাস্কিং, টাইম ইনভেস্টমেন্ট ভেরি ইম্পর্টেন্ট। আপনাকে এখানে একটা সময় দিতে হবে। আমি একটু আগে বলেছিলাম 8 থেকে 10 মান্থের মতো সময় লাগে এখনকার পার্সপেক্টিভে, কারণ প্রচুর কোচিং আছে, প্রচুর গাইডলাইন আছে, প্রচুর রিসোর্স আছে। আমাদের সময় ছিল না, আমাদের সময় অনেক বেশি লাগলো। তো ধরেন আমাদের এখানে যারা অ্যাডমিশন নেন তাদের কি কি রিসোর্স আছে? একটা হচ্ছে টেক্সট বুক মার্কিং, যেখানে আমি যে বইগুলো পড়েছিলাম প্রস্তুতি নেওয়ার সময়, সেই বইগুলো দেওয়া আছে ডিজিটাল একটা লাইব্রেরির মতো। ফ্ল্যাশ কার্ড, আমি দেখেছি এই 6 বছরের ভিতরে পরীক্ষাগুলোতে কেমন প্রশ্ন আসে সেইগুলো নিয়ে কথা বলেছি। এই ফ্ল্যাশ কার্ডগুলোতে ওই জিনিসগুলো আছে। লেকচার ক্লাস তো থাকতেছে, হ্যান্ড নোটস, এইটা হচ্ছে হার্ড কপি বান্ডেল, যারা নিতে চায় অফলাইন বা অফলাইন স্টুডেন্ট, আমাদের রেগুলার ব্যাচের স্টুডেন্টদের জন্য শুধু অ্যাভেলেবেল, এটা বাইরের কার জন্য না, ইভেন এক্সাম ব্যাচের স্টুডেন্টদের জন্য না, এটা শুধু রেগুলার ব্যাচ অনলাইন এবং অফলাইন ভার্সন। এরপর আসে নাটশেল কম্পেয়ারিং চার্ট, আমাদের লেকচারের সাথে ইন্টিগ্রেটেড অনেক এক্সাম কনভেনিয়েন্ট নাটশেল থাকে, যে জিনিসগুলো আমরা দিয়ে থাকি, ইভেন ওয়েবসাইটেও থাকে আমাদের। পড়াশোনার স্টেপসগুলো কেমন হবে? এক হচ্ছে প্রথমে ফ্ল্যাশ কার্ড, আমি আপনাকে ফ্ল্যাশ কার্ড দিব, ওইটা দেখবেন ওখানে কি কি পড়তে হবে। সেকেন্ড হলো টেক্সট বুক মার্কিং, বই থাকবে, একটু দাগানো থাকবে, সেগুলো দেখে নোট করে নিতে হবে। ওখানে অনেক হাইলাইটেড লাইন করা আছে আমার, সেগুলো দেখতে হবে। লেকচার ক্লাসে বেসিক্যালি আমি একটা টপিক নিয়ে কথা বলি এবং সেইখানে আমি ট্রাই করি যে একটা টপিকের কনসাইজ এলিমেন্ট নিয়ে আসা, যেটা এক্সামের জন্য ভেরি ইম্পর্টেন্ট এবং ওইখানে বোঝার কি আছে, যে জিনিসটা আপনাকে খুব কমপ্লেক্সিটি তৈরি করতে পারে। যেমন টেক্সট বই পড়ে যদি সবাই বুঝে যাইতাম তাহলে এটা খুব ইজি হতো, কিন্তু তা না, কারণ টেক্সট বইয়ের অথর যারা, তারা ব্রিটিশ, তারপরে ল্যাটিন আমেরিকান, ইউএসএ, মানে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির ওরা লিখেছে এবং ওদের ভাষায় লিখেছে, ওটা আমাদের কাছে খুবই কঠিন। ওই জিনিসটাকে সহজ করে বোঝানোটাই হচ্ছে লেকচার ক্লাসে থাকে। এরপরে হ্যান্ড নোট হচ্ছে বইয়ের কঠিন ভাষাকে সহজভাবে পরীক্ষার আগে যেন ইজিলি মনে রাখা যায় ইনফরমেশনগুলো, সেটার জন্য থাকে হ্যান্ড নোট। এরপরে ওল্ড কোশ্চেন, যে কোশ্চেনগুলো আসছে আমার ওগুলো সলভ করতে হবে। দেন এরপর মডেল টেস্ট, প্রচুর মডেল টেস্ট দিতে হবে। আপনি যতক্ষণ পর্যন্ত এই সব স্টেজেস পার করে সে মডেল টেস্ট না দিবেন, এটা হবে না। যেমন হইতে পারে সব থেকে স্টুডেন্টের কমন প্রবলেম কি, একটা ক্লাস হয়, এরপরে 5 দিন গ্যাপ থাকে, তো সবাই মনে করে যে এই 5 দিন পড়বো, পড়ে না, লাস্টে 1-2 দিন কিছুটা টপিক পড়ার পরে পরীক্ষাটা দেয় না, শেষ করে পরীক্ষা দিব। আপনি কখনোই শেষ করে পরীক্ষা দিতে পারবেন না। এটা বিডিএস পরীক্ষা না, এটা ফার্স্ট প্রফেশনাল এক্সাম না, সেকেন্ড প্রফেশনাল এক্সাম না, এইটা হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েশন এক্সাম। এটার সিলেবাস হিউজ, অনেক বড়, এবং এটা কখনো শেষ হয় না। এখনো আমাকে যদি বলেন যে আপনি শেষ করতে পারছেন না, আমিও বলবো যে মনে হয় আমি 2-3টা টপিক এখনো আমার পড়া উচিত। তো এটা শেষ করে হবে এইটা তা না, এইটা আপনি যতটুকু পড়েছেন ওইটার মধ্যে পরীক্ষা দিয়ে দিতে হবে। স্টাডি পেয়ারিং, এখানে যেটা করতে হয় সবসময় ট্রাই করতে হয় একজন রিডিং পার্টনার নেওয়া বা একটা গ্রুপের সাথে জয়েন হওয়া, যেখানে সবাই পড়াশোনা করতেছে, এখানে স্টাডি করেন, ডিসকাশন করেন, একজনকে প্রশ্ন ধরেন, এইটা বলো, এইটার মানে কি, এটা কি বুঝো, এমন ধরনের কোশ্চেন করে কোয়ারি করলে যেটা হয় আমাদের ব্রেনের মধ্যে স্টর্মিং হয় এবং এটা মনে থাকে, সেকেন্ডারি মেমোরিতে যায়। এটা খুবই একটা ভালো প্রসিডিওর। এরপরে হচ্ছে ইউনিক একটা অ্যাপ্রোচ আছে, ভ্যালুস অফ ডিফারেন্ট অ্যাপ্রোচ ইন প্রিপারেশনের জন্য আমরা বেসিক্যালি আমাদের বর্তমান সময় 4টা জিনিস আছে। একটা হচ্ছে লেকচার ক্লাস, টেক্সট বুক, হ্যান্ড নোট, এক্সাম এবং ওল্ড কোশ্চেন সলভ। এখন লেকচার ক্লাস যদি কেউ খুবই ভালোভাবে করে, ও 45% অ্যাকুরেন্সি নিতে পারে, পরীক্ষাতে 45% অ্যান্সার করতে পারবে। শুধু টেক্সট বই যদি পড়ে 50%, শুধু হ্যান্ড নোট যদি করে 45%, শুধু যদি কোশ্চেন সলভ করে যায়, এইটা সব থেকে শর্ট টেকনিক সবাই অ্যাপ্লাই করে, ও 40%-এর বেশি
অ্যাকুরেসি নিতে পারবে না, এইটা দিয়ে আপনি পাস করবেন না। আমাদের পাস হলো 70-এ, এই 70 মার্ক তোলা অনেক কঠিন। আবার যদি রেসিডেন্সি যান তাহলে আপনাকে টপ 4-এ থাকতে হবে। তো এই সব অ্যাপ্রোচের ভিতরেও যেমন একটা লেকচারে আপনি 100% সব ইনফরমেশন নিতে পারবেন না, বই পড়েও সব পারবেন না, হ্যান্ড নোট পড়েও আপনি সব নিতে পারবেন না। দ্যাট মিনস এই সব অ্যাপ্রোচ আমাদের একসাথে কম্বাইন করলে একটা স্কোরিং হয়, যে স্কোরিংটা পরীক্ষাতে আপনাকে 70 থেকে 80% মার্ক অ্যাচিভ করতে হেল্প করে। দ্যাটস ইট। এখন পরীক্ষা নিয়ে যদি একটু বলি, এফসিপিএস পার্ট 1 এখন থেকে ডিসেম্বর আর জুন সেশন হবে, একদিনে পরীক্ষা হয়, 4 ঘন্টা পরীক্ষা, 150টা কোশ্চেন থাকবে, 70টা এসবিএ, 70টা এমসিকিউ, ট্রু ফলস সিস্টেমস। পাস মার্ক ওদের এখন 210, এটা বিসিপিএস নিবে। এরপরে আসেন রেসিডেন্সি এবং ডিপ্লোমা, একটা মার্চ সেশনে হয় ডিপ্লোমা, একটা নভেম্বরে হয়। এখানে 200 কোশ্চেন থাকে, 20টা এসবিএ থাকে, 3 ঘন্টা থাকে। ডিপ্লোমা মেবি 100 কোশ্চেনের হইতে পারে, মাঝে মাঝে আমি একটা সময় ছিল কোভিডের সময় 100 কোশ্চেনের ছিল। এখন আসেন এখানে সিটের কথা বলা আছে। রেসিডেন্সিতে সিট একটা লিমিটেশন থাকে, এখানে সাবজেক্ট ওয়াইজ সিটগুলো দেওয়া আছে, টোটাল 80-এরও বেশি সিট। এখন মনে হয় আরও কিছু অ্যাড হয়েছে, একটু বাড়ছে, অলমোস্ট 90-এর কাছাকাছি। তো এইখানে আবার টোটাল সিটের সাথে ভাগ আছে, যেমন যারা বিসিএস থাকে তাদের জন্য হাফ কোটা আছে যারা থাকে, আর বাকি হচ্ছে প্রাইভেট ক্যান্ডিডেট বা ম্যারিট ক্যান্ডিডেট, যেখানে তাদের ম্যারিটের বেসিসে আসে। এইখানে প্রাইভেট ক্যান্ডিডেট বলতে যেটা হয়, প্রাইভেট ক্যান্ডিডেটের ভিতরে কম্পিটিশন বেশি থাকে, বিসিএস এর ভিতরে কম্পিটিশনটা কম থাকে। বিসিএস এর ওই কোটাতে যদি আপনি অ্যাপ্লিকেবল হন, আপনার চাকরির যে ডেজিগনেশন, টাইমিং এবং রুলস রেগুলেশন পার করে আসেন, তাহলে আপনি পরীক্ষা দিতে পারবেন। তো সেই ক্ষেত্রে বিসিএস এর পক্ষে রেসিডেন্সিটা একটু ইজি চান্স পাওয়া, কারণ তাদের একটা কম্পিটিশন লেভেল হয় লো কমিউনিটিতে, লো কমিউনিটি মানে শর্ট কমিউনিটি, মানে খুব কমজন কম্পিটিশন করে সিটে। এরপর আসেন মেইন জিনিস হচ্ছে টাইমিং। আপনি যদি পোস্ট গ্রাজুয়েশনের জন্য আসলেই চান যে আপনি পোস্ট গ্রাজুয়েট হইতে হবে, সবার আগে ঠিক করতে হবে কি আপনার টাইমিং। প্রত্যেকটা জিনিস, থিঙ্কিং, এক্সিকিউশন, প্ল্যানিং সব টাইমিং এর মধ্যে করতে হবে। একটা পরীক্ষার আমি টাইমিং দিলাম, হ্যাঁ আমি থাক এখন করব না, আমি এটা কালকে পরীক্ষা দিব, এই করব সেই করব, যত ডিলে করবেন যত এই টাইমিং, এবং লাভ হবে না, এক্সাম মিস হয়ে যাবে, একটা জিনিস মিস হবে, একটা ইনফরমেশন মিস হবে। আমি একটা জিনিস এবার দেখলাম, পরীক্ষার পরে বেশ কিছু স্টুডেন্টের স্কোরও দেখলাম 208.4, 205, 206, 209, মানে একটা দুইটা কোশ্চেনের জন্য এরা পারে নাই। তো আমার কাছে মনে হয়েছে যে এই 9/7 কেন হইলো, বা তারা তো একটা ভালো করলেও করতে পারতো, বা কেন পারলো না। এটার পিছনে একটা কারণ পাইছি, কারণ হলো এদের টাইমিংয়ের কোনো না কোনো সময় তারা ওই জিনিসটা গ্যাপ করে ফেলছে, ওই একটা ক্লাসের ইনফরমেশন গ্যাপ করছে, ওই একটা পরীক্ষা দেয় না, ওই পরীক্ষা হয়তো আমি একটা কথা বলেছিলাম বা কোনো একটা সলভ ক্লাসে আমি একটা ইনফরমেশন দিয়েছিলাম, সেটা তারা শুনে নাই, সেটা তারা বুঝে নাই, কোশ্চেন করে নাই, ওই জিনিসটা ক্লিয়ার হয় নাই। দ্যাটস ওয়াই এই আপ টু দ্য কাটিং মার্কে এসে তারা আটকে গেছে। এটা খুবই মানে খারাপ লাগে আমার, অ্যাজ এ মেন্টর আমার খুবই খারাপ লাগে, আমার বেশ কষ্ট লাগে। যার সাথে এটা হয় তার তো বুঝতে পারছেন, আরো বেশি খারাপ লাগে। এই জন্য টাইমিং অ্যান্ড ফোকাস এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। একটা সিঙ্গেল ইনফরমেশনও আপনাকে পাস করা দেয়, কারণ আপনি বাকি জিনিস তো পারেন, এখানে সিঙ্গেল ইনফরমেশন মানে ওই স্পেশাল। এখন আমি বললাম যে আপনি আপনার জীবনের 7-8 মাস এখানে দেন, এটার এক্সচেঞ্জে আপনি কি কি পাচ্ছেন, এটা তো আপনি আমার কাছে দাবি করতেই পারেন যে হ্যাঁ মেন্টর, আপনার বহুত লেকচার শুনলাম, আপনি অনেক মোটিভেশন দিয়েছেন, আমি ঠিক আছে রাজি আছি, 8 মাস আমি দিন রাত মাটি কামড়ায় পড়বো, আমি পড়াশোনা করবো, ট্রাই করবো। এর এক্সচেঞ্জে আমি কি কি পাবো? প্রথম স্কিল, আপনি একটা স্পেশালাইজ সাবজেক্টে স্কিলড হবেন। মানি কত? 21 লাখ। এখন কারেন্ট অনারিয়াম হিসেবে আপনি 21 লাখ পাচ্ছেন, সাথে মাস্টার ডিগ্রি। এখন অনেকে আপনাকে বলবে কি যে পোস্ট গ্রাজুয়েশন করে কি করবা, কি হয়, চাকরি নেই, এই নেই সেই নেই। এইটা কি হয়, যে কথা বলে সে আপনার সব থেকে বড় শত্রু, সে কখনো চায় না আপনি ভালো কিছু করেন। প্রথম কথা হচ্ছে যে আপনাকে বলছে তাকে বলেন আমাকে 21 লাখ টাকা দিবে সে? যদি দেয় তাহলে ঠিক আছে, যদি না দেয় তাহলে বুঝে নেন রং নাম্বার। পিকেতে বলে না এর রং নাম্বার হ্যাঁ, দোজ পার্সন আর রং নাম্বার। টেকনিক্যালি আপনার ব্রেনকে সুইচ করতেছে প্রোডাক্টিভ কাজ করা থেকে, সে নিজে করতেছে না এবং আপনাকে করতে দিতেছে না। আমি 2টা গ্রুপ পাইছি যারা এই ধরনের প্রোপাগান্ডা চালায়। দেখুন পোস্ট গ্রাজুয়েশনে এখনো অনেক রিলায়েবল এক্সাম হয়, কোশ্চেন ফাঁস হওয়া, ঘুষ দেয়া নিয়ে লেনদেন, এই ধরনের অভিযোগ এখন অলমোস্ট এই সেক্টরগুলোতে আমি নেই, আমি প্রুফ পাইনি, আমি নিজে চোখে দেখিনি। প্রোপাগান্ডা আমি বিশ্বাস করি না। আমি যখন এমএস পরীক্ষা দিতে যাই অনেকে প্রোপাগান্ডা ছড়াইছিল যে ওইটা তো আগে সেট হয়ে এই হয় সেই হয়।
আমি পরীক্ষা তারপরেও দিয়ে গেছি, আমার ফেথ ছিল, বিলিভ ছিল, আমি ট্রাই করছি এবং ওটা হয়েছে। ওইটার পরপরই আমার এসসিপিএস হয়েছে, আমি মেডিকেল অফিসার হিসেবে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে জব করতেছি। সব পরীক্ষা কিন্তু আমার ওই নলেজ স্কিল দিয়েই হয়েছে। আমি প্রত্যেকটা স্টেজেই কিন্তু প্রোপাগান্ডা শিকার হয়েছি, এই হয়েছে ওই হয়েছে, আমি এত বিলিভ করি নাই ভাই। আমি স্ট্রেট কার্ড উপরওয়ালার দিকে তাকাইছি, গেছি আগে সামনে, ভাই হইলে হবে না হলে না হবে, ডু অর ডাই টাইম বাস। তো এই অনেকে আপনাকে এই প্রোপাগান্ডার মধ্যে ফেলবে যে এই হবে সেই হবে, হ্যান হ্যান কারাঙ্গা ত্যান কারাঙ্গা, অনেক কষ্ট এই সেই। যে এইটার ভিতরে এক্সপিরিয়েন্স করছে সেও আপনাকে এই নেগেটিভ ফিডব্যাক দিতে পারে, আর যে এক্সপিরিয়েন্স করেনি সে তো না জেনেই বলবে আরেকজনের কাছ থেকে শুনে। তো ওই যে লাড্ডু না খেয়ে মরার থেকে লাড্ডু খেয়ে মরা ভালো, অ্যাটলিস্ট লাড্ডু তো খাইতে পারবে। এরপরে আমি অনেক সময় অনেক পিডিএফ ফাইল দিই, সেই ফাইলগুলো কিভাবে অ্যাক্সেস করবেন। প্রথম কথা হচ্ছে, আমি ফাইল দিলে আপনাদের গ্রুপে দিব, একটা লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করবেন একবার, ওখানে রিকোয়েস্ট অ্যাক্সেসের জন্য আসবে, আপনার নাম আর ব্যাচ মেনশন করে দিবেন যে আমি এই ব্যাচে আছি, আমি এই ফাইলটা নিতে চাচ্ছি। বারবার দেওয়ার দরকার নাই, এইটা আমার রিকোয়েস্টে আসে। সব থেকে বেটার হয় আপনি এখানে রিকোয়েস্টটা দেওয়ার পরে আমাকে মেসেঞ্জারে একটা নোট দেন যে ভাইয়া আমি এই নোটটা নিতে চাচ্ছি বা এই ফাইলটা নিতে চাচ্ছি, এই ওএমআর শিটটা ডাউনলোড করতে চাচ্ছি, আমাকে রিকোয়েস্টটা দিয়েছি, আপনি একটু চেক করেন। তাহলে আমি যখন এটা জানবো আমি অ্যাক্সেসটা দিয়ে দেবো, আপনি অ্যাক্সেসটা পেয়ে যাবেন, ফাইলটা আপনার কাছে চলে যাবে। নেক্সট আমরা কথা বলবো আমাদের এক্সাম সিস্টেম নিয়ে। আমাদের এক্সাম প্ল্যাটফর্মটা ওএমআর বেস এবং কয়েকটা প্ল্যাটফর্মে ভাগ করা। যেমন মডেল টেস্টগুলো অনেকগুলো লেভেলে কাউন্টারাইজ করা। একটা হচ্ছে 10টা কোশ্চেনের একটা মডেল টেস্ট আমরা প্রথমে নিই। এটা ডিপেন্ড করে আমরা কি ধরনের টপিকের উপরে কাজ করতেছি। 20 কোশ্চেনের মডেল টেস্ট আছে, 20 এসবিএ স্পেশাল এসবিএ মডেল টেস্ট আসে। এখন 30 এসবিএ মডেল টেস্ট অ্যাড হয়েছে, এইটা আজকেই অ্যাড হয়েছে এই জিনিসটা। আবার 30 কোশ্চেন স্পেশাল এক্সাম আছে, এইটা শুধু মানে এক্সাম ব্যাচের জন্য, এটা রেগুলার ব্যাচের জন্য অ্যাপ্লিকেবল না, এটা এক্সাম ব্যাচের জন্য স্পেশালি ডিজাইন ফরম্যাট। এছাড়াও মক টেস্ট, যেটা সবার জন্য, এটা 90 কোশ্চেন মক টেস্ট থাকে। আমরা আমাদের এই সেন্টারে এবং অনলাইনে 2 ঘন্টার রিয়েল টাইমিংয়ে পরীক্ষাটা নিই, এবারও নিয়েছি। এবার 4টা এফসিপিএস মক টেস্ট নেওয়া হয়েছে, 2টা রেসিডেন্সি মক টেস্ট নেওয়া হয়েছে। সেখান থেকে যারা পরীক্ষা দিয়েছেন অনেকে সফল হয়েছেন। আমাদের রেসিডেন্সিতে অলমোস্ট এখান থেকে আমাদের কোচিং বেশি বড় না, সেখান থেকে 7-8 জন হয়েছে, এবার এফসিপিএসও 12 জনের মতো হয়েছে। আমরা সেগুলো নিয়ে ফেসবুকে কথা বলেছি। এরপর আসেন বুক লিস্ট অ্যানালাইসিস। 2026 সালে আমরা ভাগ করছি, প্রথমে আমরা নিয়ে আসছি এমবায়োলজি অ্যান্ড হিস্টোলজি। ওকে, দেখেন এখানে আমি ল্যাংম্যানের এমবায়োলজি টেক্সট বইয়ের কথা বলছি, বাট এমবায়োলজিতে টেক্সট বই পড়া দরকার নেই, আমাদের একটা নোট আছে, হ্যান্ড নোট, এটা পড়লে হবে। বা আপনার কাছে যদি পিন্টু সুপো থাকে এমবায়োলজি এবং অস্টিওলজি, ওটা পড়লেও হবে। সেকেন্ড হচ্ছে জেনারেল অ্যান্ড ওরাল অ্যানাটমি। এখানে কি বিশ্রাম সিং হেড নেকটা আপনি নেবেন, এছাড়া আমাদের নিজস্ব হ্যান্ড নোট আছে, সেটা পড়লে হবে। মানে এটা হচ্ছে বিশ্রাম সিং হেড নেক। আর একটা জিনিস আমি বলি, নিটারের একটা হেড নেক পাওয়া যায়, এটা এখানে দেওয়া নেই, ওটা এই 2টা জিনিস। আর নিটারের অ্যাটলাস, ভেরি ইম্পর্টেন্ট, নিটারের অ্যাটলাস, এখানে জায়গা কম বলে দেওয়া হয় না। এরপর ওরাল অ্যানাটমি আমাদের হ্যান্ড নোট আছে, টুথ মরফোলজি আমাদের হ্যান্ড নোট আছে, এটা পড়লেই এনাফ। এছাড়াও বারকোবিটস বা অরব্যান্স, ওরাল হিস্টোলজি বই পড়া যেতে পারে। 10 ক্যাটস আমাদের দেশের পার্সপেক্টিভে পড়ায়, কিন্তু ওটা অনেক কঠিন, ওটা চাইলে অনেকে যদি ওইটা পড়া থাকে সেও ওইটা পড়তে পারে। এরপর আসেন জেনারেল এবং ওরাল ফিজিওলজি। যেমন আমি ভিশনকে ফলো করি ফিজিওলজির জন্য, ভেরি গুড বুক, এবং সাথে আমাদের নিজস্ব নোট বান্ডেল আছে, 11টা নোট আছে ফিজিওলজি, সেটাও পড়তে পারে। এই 2টা এনাফ। এরপরে ফার্মাকোলজি এবং মাইক্রোবায়োলজি, ভিশন ফার্মাকোলজি বইটা ফলো করা যেতে পারে, খুবই ভালো। লেন্সের একটা রিভিউ মাইক্রোবায়োলজি পাওয়া যায়, ছোট, এইখানে অনেক ইনফরমেশন থাকে এবং পরীক্ষায় বারবার আসে। এছাড়া আমাদের নিজস্ব হ্যান্ড নোটও আছে। জেনারেল ওরাল প্যাথোলজিতে আমাদের পড়তে হবে ব্রিনবাম এবং কাউসান, 10 এডিশন শুরু করতে পারেন, এখন 10 এডিশন চলতেছে। খালেক পড়তে পারেন ওরাল জেনারেল প্যাথোলজির জন্য, প্লাস আমাদেরও হ্যান্ড নোট আছে, আপনার ইচ্ছা। এরপরে আসেন ক্লিনিক্যাল ডেন্টিস্ট্রির জন্য, আপনার ফাইনাল ইয়ারের নোট যদি থাকে ভেরি গুড, আপনি সেটাই প্রসেস করতে পারেন। এছাড়া কিছু গাইড বুক পাওয়া যায় আমাদের মার্কেটে, সেটা নিতে পারেন। আমাদেরও হ্যান্ড নোট আছে, এইচডিএম, কনজারভেটিভ এন্ডোডন্টিক্স, তারপর ওএমএস, প্রস্থোডন্টিক্স, অর্থোডন্টিক্স, এই বান্ডেলের সাথেই থাকে, সেটাও পড়তে পারেন। কোশ্চেন ব্যাংক মার্কেটের যে কোনো একটা নেন, সবাই সবারটা কপি করা, এইটা এখানে স্পেশাল কিছু নাই, ওখানে কোশ্চেন দেওয়া আছে, সলভ করা আছে, এক্সপ্লেনেশন দেওয়া আছে। সেখানে অনেক কোশ্চেন ভুল এক্সপ্লেনেশন আছে, ভুল অ্যান্সার দেওয়া আছে, বাট এইটা ইস্যু না, কারণ একটা বই যখন লেখা হয় কয়েকজন মানুষ মিলে বসে এটা নিয়ে কাজ করেছি বা আমরাও কাজ করি, আমাদের ভুল হয়, সেখানে কিছু ভুল থাকে, ওগুলো কারেকশন করে নিলেই এই কোশ্চেন ব্যাংকটা সলভ করলে মোটামুটি শেষ। এইটা হচ্ছে বুক লিস্ট অ্যানালাইসিস। এটা অনেক ইম্পর্টেন্ট জিনিস। ওই বুক লিস্ট যেটা আমি বললাম, কেউ যদি ওগুলো অ্যানালাইসিস করে নিতে পারে,
কোচিং ছাড়াও কিন্তু সে করতে পারবে, এটা কোনো ইস্যু না। এরপরে আসুন আমাদের এখানে যারা অ্যাডমিশন নিয়ে নেয় তাদের জন্য কি কি রুলস থাকে। এক হচ্ছে প্রথমে আপনাকে রেস্ট্রিক্টেড ফেসবুক গ্রুপে পাঠানো হবে অ্যাডমিশনের জন্য, আপনি অ্যাডমিশন নেবেন, পেমেন্ট চেক আউট হবে, সফটওয়্যারে এনরোল হবে, এরপরে আপনাকে অ্যাডমিশন ফর্ম দেওয়া হবে, ফর্ম ফিল আপ করবেন, এরপর আপনাকে গ্রুপে জয়েন দেওয়া হবে, আর একটা মেসেঞ্জার ডিসকাশন গ্রুপে জয়েন দেওয়া হবে। তো আপনি গ্রুপে জয়েন করার আগে দেখবেন রুটিন, তারপরে বুক লিস্ট যেটা অলরেডি আমি দেখিয়েছি, ব্যাচের ফ্যাসিলিটিস কি কি আছে, একটা ক্লাস দেওয়া আছে যে তুমি যে তোমার ব্যাচটাতে ভর্তি হয়েছো ওই ব্যাচে ভাই তোমাকে কি কি প্রোভাইড করা হইতেছে সেটার একটা ক্লাস আছে। অনলাইনে আমি এক্সাম যদি দিতে চাই, মানে একটা রেগুলার ব্যাচের অফলাইন এক্সাম হয়, অনলাইনে হয়, আমি টিউটোরিয়ালে ওখানে দেখিয়েছি। বুক লিস্ট অ্যানালাইজ ক্লাস ছিল, আমি বুক লিস্ট অ্যানালাইসিস এখানেই করে দিয়েছি। ব্যাচ ওরিয়েন্টেশন ক্লাস যেটা এখন হচ্ছে, এফসিপিএসসি সিলেবাসের একটা লিঙ্ক দেওয়া থাকে, ওইটা চেক করতে হয় যে আসলে এফসিপিএসসি কোন টপিকগুলো থেকে কোশ্চেন আসে। বিসিপিএস একটা সিলেবাস প্রকাশ করছে, ভেরি গুড। এতদিন এই সিলেবাস ছিল না, এটা অনেকে জানেও না, বাট আমাদের এখানে এইটা ওখান থেকে কিনে আনার কোনো দরকার নেই, আমাদের ওয়েবসাইটে আছে। লেকচার ক্লাসগুলি করুন, অনলাইনে এক্সাম দিন, মানে যারা অনলাইন স্টুডেন্ট আছে ক্লাস করতে হবে এবং এক্সাম দিতে হবে। যারা অফলাইনে হয়েছেন তারা কোনো রেগুলার ফ্রাইডে রেগুলার ক্লাস হবে, সেটা করতে হবে। ফ্রাইডে মর্নিং আমরা শুরু করি, বেসিক্যালি আমাদের সব অ্যাক্টিভিটি 9টা থেকে শুরু হয়, আমরা 2টার মধ্যে ক্লোজ করে ফেলি। এবং যারা ভর্তি হয়েছেন অনেক সময় আপনি ক্লাসে মিস করতে পারেন, আপনি ফ্রাইডে ভর্তি হয়েছেন, কোনো একটা ফ্রাইডে আপনার এমার্জেন্সি হলো বা খুবই একটা দাওয়াত আসলো, যাইতেই হবে, কোনো একটা অফিসিয়াল কারণে আপনাকে যাইতে হচ্ছে, আপনার সমস্যা নেই, আপনি এই ক্লাসটা অনলাইনেও পাবেন। যারা অফলাইনে থাকেন ফ্রাইডে যে ক্লাসটা থাকে সেইটাই ফ্রাইডেতে আবার গ্রুপে আপলোড হয়ে যায়, আপনি রাতে বাসায় বসে বা পরেতে নেক্সট দিন কিন্তু সেম ক্লাসটা করতে পারেন। একটি টপিক শেষ হয়ে যাওয়ার পর আমরা মডেল টেস্ট পরীক্ষা নিয়ে নিই। যেমন এমব্রায়োলজি পরীক্ষা ক্লাস যদি আমি শেষ করে ফেলি একদিনে, নেক্সট ফ্রাইডেই আপনার এমব্রায়োলজির জন্য এক্সাম রেডি হয়ে যাবে। সুন্দর স্ট্রাকচারাইজ কোশ্চেন থাকবে আপনার সামনে, ওএমআর শিট আপনার সামনে কোশ্চেন থাকবে, আপনি অনলাইন অফলাইন দুই ভার্সনে দিতে পারবেন। এরপর হচ্ছে কি অনলাইন ক্লাস করবেন। যারা অনলাইন স্টুডেন্ট ভর্তি হন বা অনলাইনে ক্লাস করতে চান তাদের জন্য সব থেকে বেস্ট হচ্ছে আপনি একটা ল্যাপটপ, ট্যাব বা কম্পিউটার ব্যবহার করুন। অনেক সময় একটা জিনিস সব থেকেই যেটা হয়, যাদের ট্যাব আছে গুগল ক্রোমে যান, ফেসবুকে লগ ইন করেন, ওই আমাদের গ্রুপে জয়েন করেন, করার পর ক্লাসটা ওপেন করেন, ওইখানে আপনি ক্রোম থেকে কাস্ট করতে পারেন। আপনার যদি স্মার্ট টিভি থাকে, অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি থাকে, সেখানে কাস্ট করতে পারেন, তাহলে যেটা হবে ক্লাসটা স্ক্রিনে চলে আসে। এইটা কেন, যত বড় স্ক্রিন ইউজ করবেন আপনার ফোকাস তত ভালো থাকে। আমি কখনোই প্রেফার করি না আপনি মোবাইলে আমার ক্লাসটা করেন। হ্যাঁ, খুব এমার্জেন্সি, আপনি বাসে যাচ্ছেন, কোনো জায়গায় ট্যুরে যাচ্ছেন বা গেছেন, কোনো একটা এমার্জেন্সিতে আটকায় আছেন, কোনো একটা জায়গায় ওয়েটিংয়ে আছেন, জ্যামে আছেন, সেখানে আপনি ক্লাসে মোবাইল ইউজ করতে পারেন। বাট আমি সবসময় ট্যাব, ল্যাপটপ বা কম্পিউটার বা টিভিতে যদি শেয়ার করে দেখতে পারেন সেটা সব থেকে বেস্ট। যারা ভর্তি হয়েছেন তাদের ফেসবুক আইডি পরিবর্তন করা যাবে না। মেইনলি আমরা যেটা করি, যখন আমরা অ্যাডমিশন নেই তার আগে ওই পার্সনের রিয়েল আইডি ভেরিফাই করি, কারণ অনেকে ফেক আইডি দিয়ে জয়েন করা ট্রাই করে। মানে ভাইয়া আমি যে পড়াশোনা করতে চাইছি কাউকে জানাতে যাচ্ছি না, চুরি বাটপাড়ির সময় ওপেনলি করতে পারতেছেন, অথচ পড়ালেখা করবেন সবাই, এই ধরনের ধারণা থেকে বের হয়ে আসেন। মানুষ আপনাকে খোটা দিবেই, মানুষ আপনাকে পোক করবেই। আপনি যখনই ভালো কাজ করতে যাবেন আপনাকে কথা শোনাবে, আপনি যখনই একটা সত্যি কথা বলবেন আপনার পর মানুষ খেপবে। দ্যাটস দ্য নেচার। লুকালুকি খেলা বাদ দেন, নজর দিবে, এই দিবে, যদি তাই হয় তাহলে এত কিছু। হ্যাঁ, আপনি পড়াশোনাকে শো অফ লেভেলে নিয়েন না, আপনি পড়াশোনা করতেছেন, কেউ যদি কোশ্চেন করে তাকে বলেন হ্যাঁ আমি পড়তেছি, আমার দরকার, আমার জানার দরকার, আমি এই জন্য পড়তেছি, শেষ, দ্যাটস ইট। এখানে কোনো ইয়ে নেই। কিন্তু অনেকে এমন একটা ইয়ে নিয়ে আসে যে আমি আপাতত টেম্পোরারি আইডি নিয়ে করবো, এই করবো, সেই করবো। এইগুলোতে যেটা হয় কিছুদিন পর ফেসবুকই ওই টেম্পোরারি আইডি ব্লক করে, না হলে আমাদের সিস্টেম ওই আইডি অন্য জায়গায় শেয়ার করে, অন্য অ্যাকাউন্টে লগ ইন করে, ওইটা ধরতে পারে আর ওকে বাদ দেয়। যেই বাদ দেয় তখন আপনার ভর্তি কিন্তু বাতিল হবে। ভর্তি যদি বাতিল হয় তখন আমাকে এসে বলে লাভ নেই, কারণ ওটা সফটওয়্যার থেকে বাতিল হবে। আপনাকে আমি রি এন্ট্রি দেওয়াবো, এই করবো, সেই করবো। এই জন্য আমি সবসময় রিকোয়েস্ট করি অরিজিনাল আইডি নেই, পড়ালেখা করুন। এইখানে একটা জিনিস হচ্ছে ডিমেরিটস, একটা হচ্ছে আমার প্ল্যাটফর্মটা হচ্ছে ফেসবুক, ঠিক আছে, এখানে একটা ডিস্ট্রাকশন থাকে। এই জন্য আমি সবসময় বলি ল্যাপটপ, ট্যাব এরকম জায়গায় কাজ করেন, সব কিছু সাইলেন্ট করে ক্লাস করেন। সেকেন্ড হলো একটা আমার আইডি আছে পার্সোনাল আইডি এমডি সামিল ইকবাল, আর একটা হচ্ছে এই যে 1 মিনিট আমার টোটাল জিনিস, আমার এডুকেশন সেন্টারের আইডি হচ্ছে এইটা। তো এই আইডিটা হচ্ছে মেইন আইডি এবং এই আইডির সাথে সব কিছু লিঙ্ক থাকে। আপনি যখন কোনো কিছু আমার কাছে চান, আমার ওই পার্সোনাল আইডিতে চাইয়া লাভ নাই, কারণ আমার পার্সোনাল আইডিতে কোনো কিছু লিঙ্ক নেই সফটওয়্যারের সাথে, কিছু বলতে পারি না, আমি জানবোও না। যখন এই আইডিতে আপনি নক দিবেন যে কোনো কিছুর জন্য, ভর্তি, আপনার নাম্বার, আপনি কথা বলতে চান, আপনি ডিসকাশন করতে চান, এই সব কিছু, আপনার কি প্রবলেম সলভিং,
বা আপনি একটা জিনিস একটা পরীক্ষা দিয়েছেন, রেজাল্ট পান নাই, এই ধরনের যে কোনো এনি কাইন্ড অফ সাপোর্ট এই আইডিতে নক দিতে হবে, এই আইডিতে জানাইতে হবে। পরীক্ষা সংক্রান্ত, ক্লাস সংক্রান্ত, বুঝতে পারছেন না, এনি সাপোর্ট, এনিথিং, এনি কোয়ারি, ভর্তি সংক্রান্ত সব এই আইডিতেই ইনফরমেশনগুলো থাকে। এবং এই আইডিটা মোটামুটি অলমোস্ট টাইম অ্যাক্টিভ থাকে এবং চেষ্টা করে মানে সবসময় খুব কুইক রেসপন্স দিতে। এটা এটা মাথায় রাখবেন। সেকেন্ড হচ্ছে আমাদের একটা এক্সাম হটলাইন শুরু হয়েছে। দেখেন আমরা এখন প্রত্যেকটা এক্সাম যারা অনলাইনে দিবেন এবং যারা আমাদের অফলাইন স্টুডেন্ট আছে তাদের জন্য এক্সাম হটলাইন এবং ডিসকাশনের জন্য আপনার কোনো মেসেজ, কোনো একটা জিনিসের এক্সপ্লেনেশন দরকার, এই যে নাম্বার দেওয়া আছে 013013322299, এইটাতে হোয়াটসঅ্যাপ করে আপনার কোয়ারিটা পাঠিয়ে দিবেন। এটা যখন রিসিভ হবে সিন করবো আমি এক্সপ্লেনেশন পাঠিয়ে দিব বা আপনার প্রবলেম যেটা থাকবে ওইটা সলভ করার ট্রাই করব। একটা কোশ্চেন অনেকের ভিতরে থাকে, যেহেতু মেন্টর আমি একাই, যদি আমার কিছু হয় বা হলে কি হবে, কারণ আপনারা আমার পিছনে একটা ইনভেস্ট করেছেন, একটা প্রোডাক্ট পারচেস করছেন টাইপের, একটা প্রোডাক্ট বলা যায় না, জাস্ট আপনি আমার থেকে কিছু লার্নিং ইনফরমেশন নিচ্ছেন। এটা আমার অ্যাক্সিডেন্টালি, আমি হিউম্যান বিং, আমার যে কোনো কিছু হয়ে যেতে পারে যে কোনো সময়, তখন এটা কি হবে, আমাদের 120টার উপরে রিজার্ভ ক্লাস রেকর্ডেড আছে। তারপর এক্সামের জন্য অলমোস্ট 2000-এর উপরে এক্সাম অলরেডি প্রিপেয়ার্ড সিস্টেমে আছে। কোনো কিছু যদি আমার হয়, আমি যদি কিছু সময় পাই, এই জিনিসগুলো আপনাদের জন্য রিলিজ হয়ে যাবে। যখন রিলিজ হয়ে যাবে এটা পুরো সিলেবাসকে আপনার কভার করবে, আমি না থাকলেও সেটা করতে পারবে। তো এইটা যেটা একটা কোয়ারি বা এটা আমার পক্ষ থেকেও আমি বলতে চাই, যেহেতু আমি একাই জিনিসগুলো করি, এটা আমার দায়িত্ব আপনাকে জানানো যে আসলে আমার যদি কিছু হয়ে যায় আপনি ভয় পাবেন না। আমি এমন একটা প্ল্যান বি সেট করে রাখছি যেন আপনার প্রস্তুতি থেমে না থাক। কারণ আমি থাকি, পৃথিবীতে না থাকি, ইটস নান অফ সামন কনসার্ন। পৃথিবী চলতে থাকবে, মানুষ প্রগতিশীল, মানুষ উন্নতিশীল এবং তার উন্নতি করবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ইউ হ্যাভ সামথিং দ্যাট সেট ইউ অ্যাপার্ট ফ্রম অর্ডিনারি। সবসময় নিজেকে সাধারণ থেকে একটু অসাধারণ করুন, চেষ্টা করুন। সাধারণ থাকাটা আসলে খুব